আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু জানিয়ে দাও। আহ, রাতের বেলা ক্লাসে আসার জন্য দুঃখিত। আহ, কারণ হচ্ছে চিন্তা করলাম হচ্ছে অল্প একটু টপিক যেহেতু আছে রাতেই নিয়ে নেই, আর ভাই একটু ব্যস্ত ছিলাম এর আগের টাইমটাতে, এই কারণে আগে নিতে পারি নাই। চাইলেও আগে যদি পারতাম ভালো হতো, সবাই থাকতো। সো এখন যে কয়জন আছে ধন্যবাদ রাতের বেলা আমাকে সঙ্গ দেওয়ার জন্য, আর বাকিরা রেকর্ড দেখে নিও। সো আমরা হচ্ছে মেইনলি যেখানে বাকি ছিল মিঠা পানির উৎস, এবং এইখানে যে টপিকগুলো ছিল বিওডি সিওডি আদার যে টপিকগুলো আছে সেগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। ওকে, ক্লিয়ার? সবাই রেডি? সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সবাই রেডি কিনা, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। সবাই রেডি কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। সো মেডিকেলের জন্য একটা ইম্পর্টেন্ট আছে, মিঠা পানির উৎস কি কি, ঠিক আছে, কোথা কোথা থেকে আমরা মিঠা পানি পাইতে পারি। তো একটা জিনিস একটু মাথায় রেখো, হিমবাহু বা তুষার আচ্ছাদন থেকে আমরা সবচেয়ে বেশি পাই মিঠা পানি, 74% পাই। ওকে, আর ভূগর্ভস্থ পানি থেকে দ্বিতীয় অবস্থানে আছে, 22.2% পাই ভূগর্ভস্থ পানি থেকে। সো এইটুকু মনে রাখলেই হবে, এইখানে আর এক্সট্রা কিছু জানা লাগবে না। সো আমাদের মিঠা পানির গুরুত্ব, আমাদের দেহে 70% মিঠা পানি। সো এই পেজে কিছু নাই। সো আমাদের মেইনলি দরকার হচ্ছে সারফেস ওয়াটারের বিশুদ্ধতার মানদণ্ড। সো আমাদের দুই ধরনের মানদণ্ড আছে, একটা হচ্ছে খড় পানি মানে হার্ড ওয়াটার। তো এখন একটু খেয়াল করো, পানির ক্ষরতা দুই ধরনের হয় আমরা জানি, একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। একটু খেয়াল করো, একটা কি স্থায়ী ক্ষরতা আর একটা হচ্ছে অস্থায়ী ক্ষরতা। তো স্থায়ী ক্ষরতাটা কিভাবে হয় দেখো, একটু খেয়াল করো। এই ক্লোরাইড এবং সালফেট লবণ যদি থাকে, বিভিন্ন ধাতুর ক্যাটায়নের যদি ক্লোরাইড এবং সালফেট লবণ থাকে, তাহলে পানিতে কি হয়? স্থায়ী ক্ষরতা তৈরি হয়। এবং পানিকে খুঁটিয়ে তুমি যদি পানিকে ফুটায় কিন্তু স্থায়ী ক্ষরতাটা দূর করতে পারবে না। পানিকে ফুটায় তুমি স্থায়ী ক্ষরতা কখনোই দূর করতে পারবে না। কি? ওকে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। তো পানির স্থায়ী ক্ষরতা দূর করা হচ্ছে পদ্ধতি হচ্ছে আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি বা পারমুটেট পদ্ধতি আমরা বলি। তারপর দেখো, যদি হচ্ছে বিভিন্ন ক্যাটায়নের বাইকার্বনেট লবণ থাকে, তাহলে সেই ক্ষরতাটাকে বলা হয় অস্থায়ী ক্ষরতা। যদি বাইকার্বনেট লবণ থাকে তাহলে সেটাকে কি বলি আমরা? অস্থায়ী ক্ষরতা বলি। ঠিক আছে। সো অস্থায়ী ক্ষরতার পানিকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করলে বাইকার্বনেট লবণ তাপে বিয়োজিত হয়ে অদ্রবণীয় কার্বনেট লবণ, মানে তাপ দিলে তুমি যদি সামান্য পরিমাণ হিট দাও তাহলে কি হয়? অস্থায়ী ক্ষরতাটা দূর হয়ে যায়। সো এখানে আর এক্সট্রা কিছু লাগবে না। তো স্থায়ী ক্ষরতাটা কি মনে রাখবা হচ্ছে ক্লোরাইড এবং সালফেট। যদি ক্যাটায়নের ক্লোরাইড এবং সালফেট লবণ থাকে তাহলে আমরা কি বলবো? এটা স্থায়ী ক্ষরতা। আর আরেকটা জিনিস মাথায় রাখবা, অস্থায়ী ক্ষরতাটা কি? অস্থায়ী ক্ষরতাটা হচ্ছে বাইকার্বনেট লবণ থাকলে অস্থায়ী ক্ষরতা। সো এখানে আর এক্সট্রা কিছু লাগবে না। আর স্থায়ী ও অস্থায়ী ক্ষরতা দূর করার উপায়, ঠিক আছে, স্থায়ী ও অস্থায়ী উভয় প্রকার ক্ষরতা দূর করতে আমরা কি করি? পারমুটেট পদ্ধতি বা আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিটা ব্যবহার করি। আর কিছুই পড়া লাগবে না, এটুক পড়লেই হবে। এখন পানির পিএইচ একটু খেয়াল করো। আমরা সবাই জানি পানযোগ্য পানির পিএইচ, একটু দেখো, এটা আসে পরীক্ষায়। পানযোগ্য পানির পিএইচ হচ্ছে 6.5 থেকে 8.5। এখন কথা হচ্ছে এই পানির ডিও দ্বারা পানির বিশুদ্ধতার মানদণ্ড নির্ণয় করা যায়। ডিও মানে কি? ডিজলভড অক্সিজেন, মানে দ্রবীভূত অক্সিজেন, মানে পানিতে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে। একটু খেয়াল করো, অনেকে তো ভাবতে পারো যে হচ্ছে ভাই পানিতে তো অক্সিজেন আছে, কারণ পানির সংকেতে তো H2O, অক্সিজেনের অভাব নেই। না না, বাইরে থেকে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত অবস্থায় থাকে সেই অক্সিজেনটা আমরা ব্যবহার করতে পারি, মানে প্রাণীকুল সেই অক্সিজেনটা ব্যবহার করতে পারে। পানির মধ্যে থাকা হাইড্রোজেন আর অক্সিজেন ওইটা ব্যবহার করতে পারে না। ঠিক আছে। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে পানিতে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত থাকে। এখন একটু খেয়াল করো, ডিও এর মানটা, সারফেস ওয়াটারের ডিও এর মানটা 5 মিলিগ্রাম পার লিটার বা 5 ppm এর উপরে থাকতে হয়। 5 ppm এর উপরে থাকতে হয়, এই জিনিসটা একটু মাথায় রাখবা। ডিও এর মানটা কত থাকতে হয়? 5 ppm এর উপরে। আর হচ্ছে গিয়ে মনে করো তোমার বিওডি জিনিসটা কি, একটু খেয়াল করো। বিওডি, এটাকে বলা হয় বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। একটু দেখো, অনেকে বলে বায়োলজিক্যাল, না, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বিওডির ফুল মিনিং। সো বিওডি জিনিসটা কি? ধরো পানিতে কি দূষক থাকে না বিভিন্ন ধরনের? পানিতে তো বিভিন্ন ধরনের দূষক থাকে। সো পানিতে যে দূষকগুলো থাকে এগুলা তো বিনষ্ট করা লাগে।
সো এইগুলা কি প্রক্রিয়ায় বিনষ্ট করা হয় তোমরা কেউ জানো? এগুলো হচ্ছে জারণ প্রক্রিয়ায়, জারণের মাধ্যমে কি করি আমরা বিনষ্ট করে। সো এখন এই যে পানিতে যে বিভিন্ন যে জীবাণু আছে বা ব্যাকটেরিয়া আছে, এগুলো জারণের মাধ্যমে ধ্বংস করা লাগে। সো এই জারণের জন্য কিসের প্রয়োজন একটু বুঝো। জারণের জন্য কি প্রয়োজন? জারণের জন্য প্রয়োজন হচ্ছে গিয়ে অক্সিজেন। তো এই অক্সিজেনটা কই থেকে ইউজ করে? এই অক্সিজেন ওই পানির উৎসটা এই অক্সিজেনটা ইউজ করে হচ্ছে যে পরিমাণ অক্সিজেন দ্রবীভূত অবস্থায় আছে, অর্থাৎ ডিজলভড অক্সিজেন থেকে। তাহলে বিওডি জিনিসটা কি? ধরো ডিজলভড অক্সিজেন থেকে তুমি যে পরিমাণ অক্সিজেন জারণের জন্য ইউজ করবা, অর্থাৎ তোমার পানির যে দূষকগুলো আছে এইগুলাকে ভ্যানিশ করার জন্য যে পরিমাণ অক্সিজেন ইউজ করবা সেটাকে কি বলা হয়? বিওডি বলা হয়। সো বিওডি জিনিসটা কি আমরা বুঝতে পারছি? বিওডি মানে কি? ডিও থেকে আমরা ধার করব, তাই না? ডিও থেকে। দেখো ইনিশিয়াল ডিও মাইনাস ফাইনাল ডিও ইকুয়াল টু বিওডি। কেন বলা হয়েছে? কারণ হচ্ছে তোমার বিওডি কতটুকু পাইবা? শুরুতে তোমার জারণ করার আগে কতটুকু ডিজলভড অক্সিজেন ছিল, জারণ করার পরে মানে জীবাণুগুলা ভ্যানিশ করার জন্য তো অক্সিজেন ইউজ হয়েছে, ইউজ হওয়ার পরে ফাইনালি কতটুকু ডিজলভড অক্সিজেন আছে? অবশ্যই কমে যাবে আগে থেকে। আগে যদি হচ্ছে 5 ppm থাকে, এখন হয়তো বা হয়ে যাবে হচ্ছে 4.5 ppm। তাহলে তোমার বিওডি কত? বিওডি হচ্ছে 0.4। এই জিনিসটা একটু মাথায় রাখবা। এখন ধরো বিওডির মান যদি বেশি হয়, একটু চিন্তা করো, বিওডি মানে কি? যে পরিমাণ অক্সিজেন তুমি ইউজ করতেছো যে এই ময়লা আবর্জনাগুলোকে ভ্যানিশ করার জন্য, এটা চিন্তা করো। তো বিওডির মান যদি অনেক বেশি হয়, এটা কি পুকুরের জন্য ভালো না খারাপ? বা ওই মাধ্যমটার জন্য, যে জলীয় মাধ্যমটা বলতেছি আমরা পুকুর বা হ্রদ, ওইটা কি ভালো না খারাপ? অবশ্যই খারাপ। কারণ তোমার বিওডি বেশি মানে কি? তোমার ওই ময়লা আবর্জনা বেশি, তোমার জারণ ঘটাইতে বেশি অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। সো অলওয়েজ মাথায় রাখবা, বিওডি যদি বেশি হয় এটা তোমার জন্য খারাপ। একটু খেয়াল করো, বিওডির মান যদি 1 থেকে 2 মিলিগ্রামের মধ্যে থাকে তাহলে খুবই ভালো, মানে খুবই কম থাকলে খুবই ভালো। তারপর দেখো বিওডির মান যদি একটু খেয়াল করো, বা এর চেয়ে কম হলে আরো বেশি ভালো। বিওডির মান 3 হলে মোটামুটি ভালো। বাট বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কি বলছে? WHO হু এর মতে বিওডি অবশ্যই 6 এর কম হইতে হবে, মানে 6 ppm এর কম হইতে হবে। যদি বিওডির মান 10 ppm এর বেশি হয় তাহলে পানিতে দূষণ মাত্রা খুব খারাপ ধরা হয়। বুঝা গেছে? সো বিওডির মান যত কম হবে, মানে 1 থেকে 2 এর ভিতরে থাকলে বিওডির মানটা সবচেয়ে ভালো। আর হু বলছে, WHO বলছে মিনিমাম 6 এর নিচে থাকতে হবে, 6 এর বেশি আসটা যাবে না। সো বিওডির মান যদি কখনো 10 হয়ে যায় তখন বুঝতে হবে যে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে তোমার পুকুরের দূষণ মাত্রা, বা ওই যে ওই পানিতে দূষণ মাত্রা অনেক বেশি। সো এখানে দেখা একটা চার্ট দিয়ে দিচ্ছে বিওডি 1 থেকে 2 হইলে খুবই ভালো, 3 হইলে মোটামুটি ভালো, 6 হইলে হু অনুমোদিত দূষণ মাত্রা, 10 হইলে দূষণ মাত্রা খারাপ, 20 হইলে দূষণ মাত্রা খুবই খারাপ। মানে যত বিওডির মান বাড়তেছে তত কি খারাপ। এখন আসো বিওডি কি করে একটু খেয়াল করো। এটা হচ্ছে একটা জিনিস হচ্ছে, যখন সিওডি পড়াবো তখন বিওডিটা কাজে লাগবে। দেখো জৈব বস্তু যেগুলো আছে বিওডির মাধ্যমে সেগুলোকে জারণ করা হয়। বিওডি মানে কি? শুধুমাত্র জৈব বস্তুগুলোকে জারণ করা হয়, ঠিক আছে? আর সিওডি কি? এখানে দেখো আরেকটা আসবে, আরেকটা নতুন টার্ম আসবে, সেটা হচ্ছে সিওডি। দেখো পানির সিওডি, এইটা হচ্ছে গিয়ে মনে করো বিওডি কি করে? শুধুমাত্র জৈব দূষকগুলাকে। আর সিওডি কি? জৈব আর অজৈব সকল ধরনের দূষককে তারা কি করে? মনে করো এই দেখো সারফেস ওয়াটারে থাকায় দূষক পচনশীল জৈব বস্তু এবং পচনশীল অজৈব যৌগকে সম্পূর্ণ জারিত করে। দেখো সিওডি কি করে? জৈব বস্তু এবং অজৈব যৌগকে সম্পূর্ণ জারিত করে, সে ভ্যানিশ করে। অর্থাৎ বিওডি কি? শুধুমাত্র জৈব যৌগকে, মানে জৈব বস্তু যেগুলো আছে সেগুলোকে জারণ করে। সিওডি কি? জৈব বস্তু আর অজৈব বস্তু দুইটাকে জারণ করে। এখন বলো সিওডিতে অক্সিজেন বেশি লাগবে না বিওডিতে অক্সিজেন বেশি লাগবে জারণ ঘটাইতে? তোমরা একটু বলো, বিওডিতে অক্সিজেন বেশি লাগবে জারণ ঘটাইতে না সিওডিতে? অবশ্যই 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 সিওডিতে বেশি লাগবে, তাই না? কারণ কি? সিওডি কি করতেছে? জৈব আর অজৈব দুই বস্তুকে। এখন বলো বিওডির মান বেশি হবে না সিওডির মান বড় হবে? মানে প্রায় প্রশ্ন আসে বিওডির মান বড় হয় না সিওডির মান বড় হয়? তাই তোমরা বলো অবশ্যই কি সিওডির মান বড় হবে। আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আর তখন যদি এইগুলা টানের চোটে পড়াইতাম তোমরা কিচ্ছু বুঝতো না, সব মাথার উপর দিয়ে যাইতো। এই কারণে ভাই একটু টাইম নিছি। সিওডি নির্ণয় অনেক কিছু বলছে, তো একটু খেয়াল করো। দেখো বিওডি কত? 6 ppm এর মধ্যে থাকতে হয়, হু অনুমোদিত সর্বোচ্চ মাত্রা। আর সিওডি কত? 10 ppm এর মধ্যে থাকতে হয়। সিওডিটা কি? 10 ppm এর ভিতরে থাকতে হয়, 10 ppm এর কম থাকতে হয়।
সিওডি কি 10 ppm এর কম থাকতে হবে, কারণ যেহেতু এটা জৈব এবং অজৈব। আর ডিওটা কি ডিজলভড অক্সিজেন 5 থেকে 6 ppm, মানে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ 5 থেকে 6 ppm হইতে হবে। তারপর দেখো পানযোগ্য পানির পিএইচ 6.5 থেকে 8.5 হইতে হবে। এখন আসো টিডিএস। টিডিএস কি? টিটিএস মানে হচ্ছে টোটাল ডিজলভ সলিড, মানে পানিতে বিভিন্ন সলিড বস্তু দ্রবীভূত অবস্থায় থাকে, যেমন হচ্ছে মনে করো বিভিন্ন ক্যালসিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, এই যে কতটুক সলিড থাকতে পারবে পানিতে। সো আমরা দেখছি 500 ppm 500 ppm পর্যন্ত থাকতে পারবে, এর বেশি থাকলে ঝামেলা। টিডিএস যদি 500-র বেশি হয় তাইলে পানিটার দূষণ মাত্রা বেশি, মানে মিনিমাম 500, মানে সর্বোচ্চ 500 পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে? অর্থাৎ 1 লিটারে 500 মিলিগ্রাম থাকতে পারে, তার মানে কি অনেক, ঠিক আছে? 500 মিলিগ্রাম মানে কি অনেক। তো 1 লিটারে 500 মিলিগ্রাম থাকলে টিডিএসটা ঠিক আছে। সো বাকি দুইটা ভ্যালু তোমার না পড়লেও হবে। এই 5টা ভ্যালু মুখস্থ রাখতে পারবা? ইয়েস অর নট? এই 5টা ভ্যালুকে মুখস্থ রাখতে পারবা ইনশাল্লাহ? এই 5টা ভ্যালু মুখস্থ রাখতে পারলে কেউ তোমারে ঠকাইতে পারবে না। আচ্ছা, তারপর আসো সামনে যাই। শিল্প বর্জ্য এবং পানি দূষণ অনুসারে কি কি প্রতিকার, এগুলো লাগবে না, এগুলার ঝামেলায় যাওয়া দরকার নাই। আর্সেনিকের প্রভাব, আচ্ছা এখানে অনেক কিছু আছে লেখা, আমি তোমাকে শেষের দিকে নিয়ে যাই, ঠিক আছে? একটু খেয়াল করো, দেখো দুইটা বক্স আছে, এই বক্সটা পড়তে হবে। আর্সেনিকের নিরাপদ মাত্রা আর মানব শরীরের সর্বোচ্চ সহনশীল মাত্রা। দেখো এই দুইটা পোলাপাইন প্যাচ লাগায় ফেলে। দেখো সর্বোচ্চ সহনশীল কত? 1 লিটারে 0.5 মিলিগ্রাম নিতে পারে, ঠিক আছে? সর্বোচ্চ সহনশীল মাত্রা কত? 0.05 ppm। একটু ভালোভাবে বুঝো, এই লাইনটা পড়লেই হবে। আর্সেনিকের, এটা কার? আর্সেনিকের মানব শরীরের সর্বোচ্চ সহনশীল মাত্রা কত? 0.05 ppm। ওকে, এখন দেখো আর্সেনিকের সর্বোচ্চ নিরাপদ মাত্রা কত? 0.01 ppm। সো একটু চিন্তা করবা, তোমার মানে তুমি সর্বোচ্চ 0.05 পর্যন্ত নিতে পারবা, বাট তোমার নিরাপদ মাত্রা কত? 0.01। কোনটা বেশি, কোন ভ্যালুটা বড় বলো তো? 0.01 না 0.05? কোন ভ্যালুটা বড়? 0.05 ভ্যালুটাও কিন্তু বড়। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? সো মানব শরীরে তুমি সর্বোচ্চ 0.05 পর্যন্ত, মানে জোর কইরাও যদি ঢুকাও 0.05 পর্যন্ত নিতে পারবা। বাট হু বলছে নিরাপদ মাত্রা, মানে 0.01 হইলে তোমার ক্ষতি হবে না, 0.01 হইলে ক্ষতি হবে না, বাট তুমি 0.05 পর্যন্ত নিতে পারো, এটা নিলেও অনেক ক্ষতি হবে। তারপর দেখো, আচ্ছা তোমরা অনেকে বলবো ভাই আর্সেনিকের প্রভাবে কি রোগ হয়? হ্যাঁ, এগুলো সবই পড়াবো। শেষে একটা বক্স আছে, ওই বক্সে সবগুলা রোগের নাম দেওয়া আছে। বিভিন্ন জিনিস আছে, সো আমি এইগুলা পড়ায় তোমার সময় নষ্ট করতে চাচ্ছি না। শেষের দিকে দেখো অনেক কিছু আছে, একবারে শেষে নিয়ে যাচ্ছি। এই দেখো এই বক্সটা পাইছো তোমরা, এই বক্সটা জেনে নাও। এই বক্সটা পাইছো, মানে উপরে যা যা ছিল দাগানো লাইন এই বক্সে সবচেয়ে আছে, ঠিক আছে? এই বক্সটা পাইছো, এই বক্সটা পড়লেই হবে। দেখো আর্সেনিক আয়নের দূষণের ফলে কি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ এবং ত্বকে কালো কালো দাগ বা ক্যারোটিনাইজেশন ঘটে। খুবই ইম্পর্টেন্ট, সবগুলোই পরীক্ষায় আছে। তোমরা ছোটবেলায় দেখতে না, বিটিভিতে একটা অ্যাড দেখাইতো যে পাত্রে দেখতে গেলেই হাত দেখতো, পা দেখতো, যে হচ্ছে হাতে হাতে কালো কালো ফোটা ফোটা দাগ আছে কিনা, ঠিক আছে? সো এটা কি আর্সেনিকের অভাবে কি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ হয়, ঠিক আছে? বা কালো কালো দাগ। আবার দেখতা হচ্ছে পানি মাইরা দিত, ঠিক আছে? যারা গ্রামের বাড়িতে বিয়ে শাদীর ঘটকালি দেখছো, দেখবা হচ্ছে মাটির ঘরে কি করতো? পানি মাইরা দিত, হাঁটতে বলতো। সো ব্ল্যাক ফুট ডিজিজ থাকলে কি হইতো? ওইখানে ওই কালো দাগগুলা বুঝে যাইতো, ঠিক আছে? তারপর দেখো ক্রোমিয়ামের ফলে, একটু খেয়াল করো, ক্রোমিয়াম 3+ আয়ন এটা কি করে? রক্তে হিমোগ্লোবিন তৈরিতে বাধা সৃষ্টি করে, ঠিক আছে? বা এর ফলে অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা হয়। খুবই ইম্পর্টেন্ট, ক্রোমিয়ামের দূষণে কি হয়? হিমোগ্লোবিন তৈরিতে বাধা দেয় এবং এটার ফলে অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা রোগ হয়। দেখো এটা অনেকবার আসছে, লেড আয়নের দূষণের ফলে, এবং এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। হিমোগ্লোবিন তৈরিতে বাধা হয়, ঠিক আছে? তো প্রশ্ন এরকম আসছে, হাজারি স্যারের বইয়েও প্রশ্ন আসছে যে কোন কোন আয়নের প্রভাবে হিমোগ্লোবিন তৈরিতে বাধা হয়? উত্তর কি? ক্রোমিয়াম আর লেড, ঠিক আছে? তারপর দেখো গর্ভবতী মহিলা মৃত সন্তান প্রসব করে কি? লেডের প্রভাবে। আবার শিশুর বুদ্ধিমত্তা হ্রাস পায়, আইকিউ বা বুদ্ধিমত্তা হ্রাস পায়। তো লেডের কি? 3টা, ঠিক আছে?
ব্লেডের কি 3টা। এখন দেখো ক্যাডমিয়াম আয়ন দূষণের ফলে কি হয়, অস্টিওপোরোসিস বা এটাকে বলা হয় ইটাই রোগ, মানে গিটার মধ্যে ব্যথা, গিট হাঁটুতে ব্যথা, এই রোগটা তো তোমরা পড়ছো, বা অস্থিভঙ্গুর হয়। তারপর কি হয়, এই রোগটার নাম হচ্ছে ইটাই, ঠিক আছে। ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়। তারপর কিডনি ফেইলার হয়, দেখো কিডনিতে পাথর হয় এবং কিডনি নষ্ট হয়, ঠিক আছে। এবং শরীর থেকে ক্যালসিয়াম এবং জিঙ্ক আয়ন প্রস্রাবের মাধ্যমে বের হয়। মানে এই বক্সটা সুপার ইম্পর্টেন্ট, আমি কিন্তু প্রায় 4-5টা পেজ স্কিপ করে এই বক্সটা দেখাইছি। আর টিচাররা এই বক্সটা থেকেই প্রশ্ন করবে যদি করে, এই টপিকটা থেকে, ঠিক আছে। এই টপিকটা থেকে যদি প্রশ্ন করে, এই বক্সটা থেকেই প্রশ্ন করবে। ক্লিয়ার? এই বক্সটা থেকেই প্রশ্ন করবে। সো এই বক্সের যে ইয়াগুলো আছে, এই বক্সের যে রোগগুলো আছে, সবগুলো মনে রাখতে পারবা, বারবার পড়লেই আসবে, ঠিক আছে। ওকে, তো এর মাধ্যমে আমাদের চ্যাপ্টার মনে হয় শেষ। দেখো এরপরে আর কিছু নাই, ওইগুলো লাগবে না। আবিষ্ট ডাইপোল মোটামুটি শেষ। এখন আসো কিছু প্রবলেম সলভ করি, তোমরা যাও না। আমি 10 মিনিট চাইছিলাম, মোটামুটি আমি বেশি নিচ্ছি না, ঠিক আছে। 10 মিনিটের মতোই নিব, ঠিক আছে, 10 মিনিটের মতোই নিব। ওকে, কয় মিনিট হয়েছে নোমান? কি বলছে? 16 মিনিট। আচ্ছা, আমার তো শেষ, এখন প্রশ্ন সলভ করতে পারো করলে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখো ভূপৃষ্ঠের পানিতে, প্রশ্ন সলভ না করলে তো বুঝতে পারবে না। দেখো মেডিকেলে আসছে 21-22 প্রশ্ন, কত ইম্পর্টেন্ট, রাতের বেলায় না তোমাদের পড়াচ্ছি, ঠিক আছে। দেখো ভূপৃষ্ঠের পানিতে দ্রবীভূত অক্সিজেন বিষয়ে কোন বাক্যটি সঠিক? জৈব বর্জ্য থাকলে ডিও বেশি হয়, আবার জীবাণু উপস্থিত থাকলে ডিও বাড়িয়ে দেয়, ডিও 4 থেকে 6 ppm থাকা প্রয়োজন, 4 ppm এর নিচে থাকা প্রয়োজন। কোনটা হবে? ডিওটা 4 থেকে 6 থাকতে পারে, তাইলে ভালো। আই হাই, কালো কালি কেন? ডিওটা কি হইতে পারে? 4 থেকে 6 ppm এর মধ্যে থাকতে পারে। সো এখন আসেন পরের প্রশ্নটা দেখি। নিম্নের কোনটি মিঠা পানির সবচেয়ে বৃহৎ উৎস? ঠিক আছে, আমরা দেখছি না সবচেয়ে বৃহৎ উৎস কোনটা? হিমমেরুর বরফ দেখছিলাম, ঠিক আছে। হিমমেরু দেখো দাগায় দিছিলাম। উত্তর কি? উত্তর মেরুর বরফগুলা কি দক্ষিণ মেরুতে বেশি থাকে না, উত্তর মেরুতে থাকে, ঠিক আছে। উত্তর মেরুর বয়ে আছে, দাগায় দিছি, দেখো উত্তর কি? সি নাম্বারটা, উত্তর মেরুর বরফ হবে, মাথায় রাখবা, ঠিক আছে। তারপর দেখো কোন কারণে ঘর পানিতে সাবানের ফেনা হয়? মানে ঘর না, এটা খড় হবে, ঠিক আছে। খড় পানিতে বা ঘরের পানি হইতে পারে, খড়, হ্যাঁ ঠিক আছে, এটা খড় হবে। কি নোমান তোমার টাইপিস্ট কি করে এগুলা? খড় রে ঘর বানায় দিচ্ছে। খড় পানিতে সাবানের ফেনা হয় না, কোন কারণে বলতো? বৈদ্যুতিক চার্জ অসার হওয়া, সোডিয়াম কার্বনেট, পানিতে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন বিক্রিয়া করে অদ্রবণীয় গাত করা। দেখো খড় পানির কি হয়? অদ্রবণীয় গাত তৈরি করে, ঠিক আছে। অ্যান্সার কি? ডি নাম্বারটা হবে। পরেরটা দেখো, নিচের কোন পদ্ধতি পানির স্থায়ী ক্ষরতা দূর করার জন্য ব্যবহার করা যায় না? কোনটা ব্যবহার করা যায় না? ঠিক আছে, ফুটিয়ে কি স্থায়ী ক্ষরতা দূর হয় কখনো? ফুটাইলে অস্থায়ী ক্ষরতা দূর হয়, কখনো স্থায়ী ক্ষরতা দূর হয় না। বাকিগুলো একটু পয়রা রাখো। সোডিয়াম কার্বনেট সংযোজন, কস্টিক সোডা সংযোজন, পাতন। মেডিকেলে দেখছো কত ফেভারিট একটা টপিক, ডেন্টালে আবার আসছে। বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎস কোনটি? দেখো এখানে 4টার ভিতরে কি হবে? দেখো হিমমেরুর বরফের পরেই কি আসে? ভূগর্ভস্থ পানি, মানে 22% ছিল, হ্যাঁ সি, ভূগর্ভস্থ পানি। পরেরটা দেখো মেডিকেলে, দেখো কোনো একটি নমুনা পানির বিওডি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড 3 মিলিগ্রাম পার লিটার। পানির সম্পর্কে কোনটি সঠিক? ঠিক আছে, খুবই ভালো না মোটামুটি ভালো? মোটামুটি ভালো। যদি 1 থেকে 2 হয় তাইলে খুবই ভালো, দেখো মোটামুটি ভালো। 3 হইলে মোটামুটি ভালো, ঠিক আছে। 6 হইলে হু মানে, আর 10 হইলে কি? দূষণ মাত্রা খারাপ। 20 হইলে দূষণ মাত্রা খুবই খারাপ। খুবই ভালো কোনটা? 1 থেকে 2, খেয়াল করো 1 থেকে 2। দূষণ মাত্রা খারাপ কোনটা? দূষণ মাত্রা খারাপ একটু খেয়াল করো, দূষণ মাত্রা খারাপ হচ্ছে 10, আর দূষণ মাত্রা খুবই খারাপ হচ্ছে 20 ppm। পরে রেখো। পরেরটা দেখো ডেন্টালে আসছে, হু অনুমোদিত পানি দূষণের সিওডি এর সর্বোচ্চ মান হইতে পারে কোনটা? ঠিক আছে, হু অনুমোদিত সিএডি এর সর্বোচ্চ কত হইতে পারে বলো তো? 10 হইতে পারে, তাই না? আমরা দেখছিলাম। বিওডি কত হইতে পারে? 6 হইতে পারে। সিওডি কত হইতে পারে? 10। প্রশ্ন প্র্যাকটিস করলে দেখবা মনে থাকতেছে, বাট তুমি যদি সারাদিন পড়ো মনে থাকবে না। নিচের কোনটি সত্য নয়, মানে কোনটা ভুল? সারফেস ওয়াটারে নাইট্রিক অ্যাসিড দ্রবীভূত থাকে না, সারফেস ওয়াটারে অক্সিজেন দ্রবীভূত থাকে, ডিজলভড অক্সিজেন দ্রবীভূত থাকে, নাইট্রিক অ্যাসিড দ্রবীভূত থাকে না, ঠিক আছে। এ নাম্বারটা ভুল। ওকে, বিশুদ্ধ পানির পিএইচ 7, তারপর তাপমাত্রায় পানি 6.5 থেকে থাকলে পানি বর্ণহীন গন্ধহীন হয়, মানে পান করা যায়,
ঠিক আছে, খড় পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন দ্রবীভূত থাকে। শেষ। তারপর দেখো বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুর, দেখো সিকে রুয়েটেও প্রশ্ন আসছে 20-21-এ, বুঝো 6 মার্কের একটা এমসিকিউ। দেখো পিএইচ, ডিও, বিওডি, সিওডি, টিডিএস এর সর্বোচ্চ মাত্রা দেখছো? ইঞ্জিনিয়ারিং এ কিভাবে প্রশ্ন করে? পিএইচ কত হবে বলো তো? 6.5 থেকে 8.5। ডিও কত? 5 থেকে 6। বিওডি কত থাকতে হবে? বিওডি 6, সিওডি 10, টিডিএস 500, মানে বি নাম্বার অপশনটা রাইট। দেখো বি নাম্বারটা যদি দেখো, বি নাম্বারটা রাইট। তারপর দেখো সাস্টেও আসে, কোন মাপকাঠি বর্জ্য পানির দূষণের মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ নয়? ঠিক আছে, বলো কোনটা গুরুত্বপূর্ণ নয়? খরতা এত গুরুত্বপূর্ণ নয়, বাট বাকি যেগুলো আছে বিওডি, সিওডি, টিডিএস, ওইগুলো অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তারপর দেখো বৃষ্টির পানির নমুনাকে এসিড বৃষ্টি হিসেবে গণ্য করা যায় যদি পিএইচ কত হয়? এসিড বৃষ্টি 5.6 এর কম হইলে, তাই না? 5.6 এর কম হইলে, ওকে 5.6 এর কম, দ্যাট মিনস কি 4 হবে। অ্যান্সার তো এ দাগায় দিছো, অ্যান্সার কি হবে? বি ভাইয়া। ঠিক আছে, 5.6 এর কম হইতে, মানে খুবই টেকনিক্যাল একটা প্রশ্ন করছে। ঠিক আছে, 5.6 হইলে তো আর এসিড বৃষ্টি হবে না, 5.6 এর কম হইলে অধঃক্ষেপণ বৃষ্টি। ঠিক আছে, অ্যান্সার কি? বি নাম্বারটা। ওকে। তারপর দেখো নিম্নের কোন মানটি দূষিত পানির নির্দেশক? দূষিত পানি কি দেখো তো? সিওডি যদি 100 হয়ে যায়, বাবা গো বাবা। ঠিক আছে, সিওডি 100, সিওডি তো 10 হইতে পারবে সর্বোচ্চ, তাই না? হুয়ের নিরাপদ মাত্রা। পরে দেখি আদর্শ পানির ডিও এর পরিসীমা কত? আদর্শ পানির ডিও এর পরিসীমা কত? মনে রাখবা, আদর্শ পানি যখন বলবে 4 থেকে 8 এর ভিতরে থাকবে, 3 স্টার। এটা কিন্তু বইয়ে পড়াই নেই, কিন্তু আসে, জগন্নাথে আসছে 4 থেকে 8, 4 থেকে 8। ওকে। পরেরটা দেখো, একটি নদীর পানির ডিও 2 মিলিগ্রাম, তাহলে কি হবে বলো তো? কি হবে? ভালো, খুবই ভালো, অত্যন্ত ভালো, অত্যন্ত খারাপ? বলো। 2 মিলিগ্রাম পার লিটার, তাহলে আমরা কি বলবো? ডিও যদি 2 হয় তাহলে আমরা বলবো হচ্ছে অত্যন্ত ভালো, তাই? কখনোই না, কখনোই না, অত্যন্ত খারাপ। কারণ ডিও যত বেশি হবে, দেখো বিওডি কম হইলে ভালো, ডিও যত বেশি হবে তত ভালো। কারণ কি? ডিজলড অক্সিজেন বেশি থাকতে হবে। ঠিক আছে, হুয়ের মিনিমাম মাত্রা কত বলছে? হু বলছে কি ডিও এর মান, ডিজলড অক্সিজেনের মান 5 থেকে 6 এর ভিতরে থাকতে হবে, নাইলে হবে না। ঠিক আছে, এইভাবে কিন্তু পরীক্ষার হলে ভুল করে দিয়ে আসবা, বিওডি আর ডিও প্যাচ লাগাইলে হবে না। ঠিক আছে, ওকে। আচ্ছা ভাই, এসিড ক্ষারের তীব্রতা পড়াবেন না? ওইটা তো রাসায়নিক পরিবর্তনে পড়াই আমরা। ঠিক আছে, কোনটা তীব্র এসিড, কোনটা তীব্র ক্ষার। ওকে। তারপর দেখো নমুনা পানিতে ডিও এর মান 6 ppm হলে 1000 কেজি পানিতে ডিও এর মান কত গ্রাম? বলো তো। বলো কত হবে 1000 কেজি পানিতে? 6 ppm মানে কি দেখো তো? 6 মিলিগ্রাম পার লিটার, তাই না? 6 ppm মিন্স কি 6 মিলিগ্রাম পার লিটার। তো এটা কিভাবে হবে দেখো। দেখো 1 লিটার মানে কি একটু খেয়াল করো। 1 লিটার মানে কি 1 কেজি ধরতে পারি না? 1 কেজি পানিতে ঠিক আছে, ওটা গ্রামে বলছে, কিন্তু অক্সিজেন আছে কত? 1 কেজি পানিতে অক্সিজেন আছে 6 মিলিগ্রাম, তাই তো? তাহলে 1000 কেজি পানিতে, একটু ভালোভাবে বুঝো, 1000 কেজি পানিতে অক্সিজেন আছে কতটুক? 6 ইন্টু 1000 মিলিগ্রাম। বাট এটা কি মিলিগ্রামে চাইছে না গ্রামে চাইছে? একটু চিন্তা করো তো। গ্রামে চাইছে না? তাইলে আমরা কি করব? আরো 1000 দিয়ে ভাগ করব, 6 ইন্টু 1000 বাই 1000 করলে কি হয়ে যাবে? গ্রামে হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? 6 গ্রাম হয়ে যাবে। উত্তর কি 6 গ্রাম। আনসার হচ্ছে ডি নাম্বারটা। উত্তরটা কি 6 গ্রাম। ক্লিয়ার? সো দেখো এখানে কি বলছে, কত গ্রাম চাইছে, কত গ্রাম। ওকে, মিলিগ্রাম চাই নাই কিন্তু। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? ডিও 6 ppm মানে কি 6 মিলিগ্রাম পার লিটার, মানে কি 1 লিটার পানিতে অক্সিজেন আছে 6 মিলিগ্রাম। 1 লিটার সমান সমান 1 কেজি পানি ধরতে পারি। 1 লিটার পানি সমান সমান 1 কেজি পানি, কারণ কি পানির ঘনত্ব টেন্স টু 1। ঠিক আছে, সো সামনে যাই আমরা।
একটি জলাশয়ে পানির জৈবিক অক্সিজেনের চাহিদা বিওডি এর মান 420। মাগো মা, জলাশয়ের পানি কি বলো কি হবে? জলাশয়ের পানি কি হবে? অত্যন্ত খারাপ, মানে খারাপেরও খারাপ, আরো কিছু যদি খারাপ বলতো খারাপ। ওকে ডান। পরেরটা দেখি। পানির জৈব অপদ্রব্য জারণের জন্য ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ নির্দেশক কোনটি? জৈব অপদ্রব্য জারণ করা হয় কোনটা দিয়ে? বিওডি দ্বারা। আর যদি বলতো জৈব আর অজৈব তাহলে কি সিওডি হইতো, তাই না? তারপর দেখো ভারী ধাতুর দূষণ। জৈব অপদ্রব্য, দেখো এটা তো বিওডি হবে, জৈব অপদ্রব্য, ঠিক আছে? এটা কি বিওডি হবে, সিওডি কেন বলতেছো? এটা জৈব অপদ্রব্য। আর যদি বলতো জৈব এবং অজৈব অপদ্রব্য জারণের জন্য তাইলে সিওডি হইতো। ক্লিয়ার যারা সিওডি বলছো? তারপর আসো ভারী ধাতুর দূষণ। মানব শরীরে নিচের কোন ধাতুর আয়নের আধিক্যে রক্তে হিমোগ্লোবিনের উৎপাদন বাধা পায় বলতো? কোনটার প্রভাবে? আমরা জানি ক্রোমিয়াম, ঠিক আছে? ক্রোমিয়ামের প্রভাবে হিমোগ্লোবিন উৎপাদন বাধা পায়, সুন্দরভাবে বলেছিল। তারপর দেখো মানব শরীরে কোন ভারী ধাতুর কারণে ব্ল্যাক ফুট ডিজিজ হয়? আর্সেনিক, তাই না? উত্তর কি আর্সেনিক। আর্সেনিকের প্রভাবে কি হয়? ব্ল্যাক ফুট ডিজিজ। তারপর যদি বলে কোন ভারী ধাতুর আয়নের পানীয় জল দূষণের কারণে শিশুর বুদ্ধিমত্তা বা আইকিউ হ্রাস পায়? উত্তর কি হবে? লেড। লেডের কারণে, তাই না? লেডের কারণে। তারপর আসো নিচের কোনটি ভারী ধাতু? আমরা জানি জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। মনে রাখবা জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। ক্যাডমিয়াম ভারী ধাতু, এই তিনটা মার্কারি, এই তিনটা ভারী ধাতু, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। তারপর দেখো নিচের কোনটি ভারী ধাতুর উদাহরণ নয়? দেখো বলছিলাম না জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, তাহলে গোল্ড। গোল্ড কি ভারী ধাতু? গোল্ড কিন্তু ভারী ধাতু না, অর্থাৎ কোনটা ভারী ধাতুর উদাহরণ নয়। ওকে, সামনে যাই। স্টোরেজ ব্যাটারির মাধ্যমে কোন ভারী ধাতুটি খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে? কোনটা খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে? দেখো একটু খেয়াল করো। লেড স্টোরেজ ব্যাটারির মাধ্যমে। আমরা পড়ছি না লেড স্টোরেজ ব্যাটারি, তড়িৎ রসায়নে পড়বা, ঠিক আছে? লেড স্টোরেজ ব্যাটারি অলওয়েজ পড়বা তড়িৎ রসায়নে। তারপর আসো নিচের কোন ধাতুটির বিষক্রিয়ায় অস্টিওপোরোসিস রোগ হয়? কোনটার বিষক্রিয়ায় অস্টিওপোরোসিস রোগ হয়? ক্যাডমিয়াম। এইভাবে পড়বা, ক্যাডমিয়াম হাড্ডি গুড্ডি। আমি এইভাবে পড়তাম, কি পড়তাম? ক্যাডমিয়াম হাড্ডি গুড্ডি, শেষে ক্যাড, ঠিক আছে? ক্যাড হাড্ডি, ক্যাড হাড্ডি। আমার প্রায় প্যাস লাগতো, এই কারণে এইভাবে পড়তাম। তারপর দেখো কোনটি দ্রবণ নয়? ঠিক আছে, কোনটি দ্রবণ নয়? সবাই একটু বলো, এ বি সি আর ডি। কোনটি দ্রবণ নয়? বায়ু। বায়ু কি একটা দ্রবণ? না, বায়ু কিন্তু দ্রবণ নয়। অ্যান্সার কি? সি নাম্বারটা, বায়ু দ্রবণ নয়। লাস্ট প্রশ্ন, অমিশ্রণীয় তরল যুগল কোনটি? মানে কোনটা মিশ্রিত হবে না? পানি এবং বেনজিন। পানি কি পোলার, বেনজিন নন পোলার, ঠিক আছে? আমরা জানি লাইক ডিজলভস লাইক, অর্থাৎ পোলার দ্রাবকে পোলার দ্রাবক দ্রবীভূত হয়, নন পোলার দ্রাবকে নন পোলার দ্রাবক দ্রবীভূত হয়, ঠিক আছে? সো আমাদের আজকের চ্যাপ্টার অফিসিয়ালি শেষ ঘোষণা করতেছি, আলহামদুলিল্লাহ, ফাইনালি। অ্যান্ড আমরা রাতের বেলায়ও শেষে 28টা এমসিকিউ, কারণ তখন পড়াইলে অনেক কিছু বুঝতো না। সো ইনশাল্লাহ তোমরা ভালোভাবে বাকিগুলো পড়ো। প্র্যাকটিস শিট হচ্ছে কালকে সকালে দিয়ে দিব না ইনশাল্লাহ, ঠিক আছে? কি এমসিকিউটা হয় নাই? আচ্ছা আমি দেখে দিব না, প্যারা নেই, ঠিক আছে? কালকে যাব না। ওকে, ইনশাল্লাহ কালকে বা পরশুর ভিতরে পেয়ে যাবা পরিবেশ রসায়নের প্র্যাকটিস শিট। মানে মাঝখানে ওই যে 16ই ডিসেম্বরের বন্ধ, তো অফিস অফ, প্লাস হচ্ছে টাইপিস্টরাও ছুটিতে গেছে, এই কারণে একটু ঝামেলা হয়েছে। তো একটা দিন তোমরা একটু মানায় নাও, কোনো সমস্যা নেই। আর যে পরিমাণ প্রশ্ন আমি আমার স্লাইডে দিছি এগুলো একটু রিভাইজ করো। এগুলো রিভাইজ করলে যে কোনো কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারবা। আর প্র্যাকটিস শিটগুলো তো আমাদের প্রিমিয়াম হয়ই, টেনশন করো না তোমাদের, হ্যাঁ? ওকে, ঠিক আছে, ভালো থাইকো। মানে হচ্ছে প্রুফ রিডিং না করে তো দেওয়া যায় না। ওকে, ওই আমার যে কাজ করে প্রুফ রিডিং এর কাজ করে, ও একটু বাড়িতে গেছে, ঠিক আছে? ইনশাল্লাহ টেনশন করো না, উইকলি তো এইখান থেকে কমন পড়বে, টেনশন করো না। ওকে, সো আল্লাহ হাফেজ, ভালো থাইকো, সুস্থ থাইকো, সবার জন্য শুভকামনা রইলো, অনেক দোয়া রইলো, হ্যাঁ? টাটা, বাই বাই। আর আমারে 10 মিনিটের বইলা আধা ঘন্টা পড়ানোর কারণে বকা টকা দিও না, হ্যাঁ? টাটা।